আমাদের তাহলে প্রথম যেন আবার একটু রিভিউ করি। আমরা আমরা প্রারম্ভিক কাঁচামাল আছে তার সাথে যদি যোগ করি কাঁচামালের ক্রয় বা আন্তঃ পরিবহন অর্থাৎ ক্রয়ের যে সকল খরচ, তার থেকে আমরা সমাপনী মজুত পণ্য যদি বাদ দিই বা কাঁচামাল বাদ দিই তাহলে সেই অংশটা আসবে আমার ব্যবহৃত কাঁচামাল। পরবর্তী অংশে ব্যবহৃত কাঁচামালের সাথে আমরা প্রত্যক্ষ খরচ সমূহ যদি যোগ করি তাহলে সেখানে আমাদের আসবে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কারখানা রিলেটেড কোনো খরচ যোগ করি তাহলে সেটা আসবে কারখানা উপরিব্যয় বা মোট আসবে উৎপাদন ব্যয়। পরবর্তী অংশ কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। পরবর্তী অংশে যদি আমরা উৎপাদিত পণ্যের অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্যের চলতি কার্য সমাপনী মজুত পণ্যের চলতি কার্য যদি যোগ বিয়োগ করি তাহলে সেখান থেকে আমার আসবে উৎপাদিত পণ্যের ব্যয়। পরের অংশে উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা এটা যদি উৎপাদিত পণ্যের ব্যয় যেখানে আসছে সেখানে যদি উৎপাদিত পণ্যের সমাপনী আর প্রারম্ভিকটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে সেখান থেকে পাবো আমরা বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। পরে সেখানে আমরা যদি প্রশাসনিক খরচ সমূহ যোগ করি যোগ করি সেখানে বিজ্ঞাপন খরচ থাকতে পারে, অফিসের ভাড়া থাকতে পারে, এ ধরনের তথ্য যদি আমরা যোগ করি সেখান থেকে আমরা মোট ব্যয় পাবো। মোট ব্যয়ের সাথে যদি আমরা মুনাফা যোগ করি তাহলে আমরা কি পাবো? ভ্যাট আরোপযোগ্য মূল্য পাবো। এই ভ্যাট আরোপযোগ্য মূল্যের সাথে আমাদের সবসময় আমাদের যে ভ্যাট আছে 15%, এটা ফিক্সড, এই 15% যুক্ত যদি করি তাহলে আমরা বিক্রয় মূল্য পাবো। আর মুনাফা আমাদের দুইভাবে নির্ণয় করতে হয়। একটা বলে আমাদের মোট খরচের উপর মুনাফা, আর একটা বলে অর্থাৎ বিক্রয় মূল্যের উপরেও মুনাফা এরকম বলতে পারে, আর আমার যে মোট খরচ তার উপরে মুনাফা একরকম বলতে পারে। দুইভাবে আমাকে নির্ণয় করতে হয়। যাই হোক, প্রথম এই পার্টটা আমাদের আমরা আরো একবার বললাম। আমাদের গতদিন একটা অঙ্ক ছিল, সে অঙ্কটা আমরা একটা সমাধান করছিলাম গতদিন একটা অঙ্কের। আমরা আজকে আর তারপরের অঙ্কটা দেখার চেষ্টা করব। এইটা একটু মাথায় রাখবেন। দেখেন কি বলা আছে, মোট খরচের উপর যদি বলা থাকে তাহলে মোট খরচ যেটা আছে তার সাথে মুনাফা আমরা পার্সেন্টেজ, যে পার্সেন্টেজটা আছে সেটা গুণ করব, গুণ করলে আমার মুনাফা হবে। আর বিক্রয় মূল্যের উপর বললে আমরা কি করব, বিক্রয় মূল্য অর্থাৎ যে খরচটা আসবে সেই খরচের সাথে আমরা গুণ করব কি দ্বারা, গুণ করব আমরা যে পার্সেন্টেজটা আসবে সেই পার্সেন্টেজ, আর তারপরে 100 থেকে সেই পার্সেন্টেজ বাদ দিয়ে আমরা ভাগ করবো। অর্থাৎ সাপোজ এরকম যদি বলতো 20% বিক্রয় মূল্যের উপরে, তাহলে বিক্রয় মূল্য ধরে নেন আমার 200 টাকা, 200 × 20 ভাগ 100 - 20 তাহলে 80। তাহলে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্যের উপর বললে। আর যদি মোট খরচের উপর বলা থাকে তাহলে মোট খরচ ধরে নেন আমার 500 টাকা, 500 টাকার উপরে 10%, তাহলে 500 টাকার উপরে 10% কাটলেই 50 টাকা, ওটাই আমার হচ্ছে মুনাফা। তাহলে এই দুইটা সিস্টেম আমাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর বলা থাকলে আর একটা মোট খরচের উপর বলা থাকলে। আচ্ছা, তাহলে আমাদের কাছে যে অঙ্ক ছিল প্রথম অঙ্কটা আমরা এটা করে গেছিলাম, 1 নম্বর অঙ্কটা আমরা 2 নম্বর অঙ্ক দেখব। আচ্ছা, দেখেন আমাদের যে 2 নম্বর অঙ্কটা আছে, অঙ্কটা আমরা এক নজরে একটু দেখে নিই। দেখেন এই অঙ্কটা আছে, অঙ্কটা বলছে কি, মেসার্স জাহিদ অ্যান্ড ব্রাদার্স এর 2024 সালের 30 জুন সমাপ্ত বছরের পণ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। প্রারম্ভিক কাঁচামাল আছে 1,10,000 টাকা, প্রারম্ভিক তৈরি পণ্য আছে 25,000 টাকা, কাঁচামাল ক্রয় আছে 1,90,000 টাকা। পরবর্তীতে বলছে প্রত্যক্ষ মজুরি বলছে 45,000 টাকা, কারখানা উপরিব্যয় বলছে কত টাকা, কারখানা উপরিব্যয় দেওয়া আছে আমার কাছে, কারখানা উপরিব্যয় 35,000 টাকা, মেশিনের অবচয় দেওয়া আছে 15,000 টাকা, বিক্রয় উপরিব্যয় দেওয়া আছে 40,000 টাকা, প্রশাসনিক খরচ দেওয়া আছে 37,000 টাকা, সমাপনী কাঁচামাল দেওয়া আছে 75,000 টাকা, সমাপনী তৈরি পণ্য দেওয়া আছে 50,000 টাকা। এরপরে বলছে কোম্পানি মোট খরচের উপর বলছে, কিন্তু তাহলে বিক্রয়ের উপরে বলে নাই, বিক্রয়ের উপরে বললে অন্যরকম হতো। মোট খরচের উপর 30% হারে মুনাফায় পণ্য বিক্রয় করে। যদি মূসকের হার 15% হয় তবে কোম্পানির প্রদেয় মূসকের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাকে দুইটা জিনিস এখানে তৈরি করতে হবে, সব সময় মনে রাখতে হবে। এখানে আমাকে খরচ বিবরণী করতে হবে, অর্থাৎ খরচ যেটা আসে মোট বিক্রয় মূল্য বা খরচ বিবরণী, আর একটা কি আমার কাছে, আর একটা হচ্ছে মূসকের পরিমাণ নির্ণয়। তাহলে এই দুইটা জিনিস আমাকে কাজ করতে হবে, এই দুইটা জিনিস নিয়ে। তাহলে আমার কাছে অঙ্ক আছে এটা। আচ্ছা, দেখেন আমাদের কাছে এই যে অংশটা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন, আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব।
অঙ্কটা শুরু করতে চাই, খেয়াল করবেন। বলছে মেসার্স জাহিদ অ্যান্ড ব্রাদার্স এর মূল্য সংযোজন কর আমরা নির্ণয় করব, সেটা এখানে দেওয়া আছে সুন্দর করে। আজকে আমি যদি স্ক্রিনকে দুই ভাগে ভাগ করে রাখি তাহলে কি আপনারা দেখতে পাবেন? আপনাদের কি দেখতে অসুবিধা হবে? তাহলে আমার অঙ্কটাও থাকে, আবার সমাধানটাও থাকে। না ভাই, সমস্যা নেই। আচ্ছা, দেখা কি যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি স্ক্রিনটাকে? জি ভাইয়া, দেখা হচ্ছে। আচ্ছা, তাহলে এটা ভালো হয়। দেখেন আমাদের প্রথম কি আছে, বলছিল মেসার্স জাহিদ অ্যান্ড ব্রাদার্স এর 2024 সালের 30 জুন সমাপ্ত বছরের পণ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। আমাদের কাছে যাই থাকুক না কেন, আমরা শুরু করছি দেখেন মেসার্স জাহিদ অ্যান্ড ব্রাদার্স, সেখান থেকে আমরা শুরু করলাম মূল্য সংযোজন কর নির্ণয় বিবরণী 2024 সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য। এখন আমাদের কাছে আমরা যে ফরম্যাট অনুযায়ী আমাদের প্রথম কি দরকার হয়, প্রারম্ভিক কাঁচামাল, তার সাথে যোগ করতে হয় কাঁচামাল ক্রয়, তার সাথে যদি আমার ক্রয় পরিবহন থাকে তাহলে সেটা যোগ করতে হয়, সমাপনী মজুত পণ্য যদি থাকে তাহলে বাদ দিতে হয়। আমরা এই অঙ্কের মধ্যে তাহলে আমরা দেখবো, আমাদের দেখেন প্রারম্ভিক কাঁচামাল আমাদের কাছে ছিল, কাঁচামাল রিলেটেডটা দেখে নি। প্রারম্ভিক আছে, আবার প্রারম্ভিক তৈরি পণ্য আছে, তার মানে তৈরি পণ্য, এখানে আমরা যাব না। পরবর্তী দেখেন প্রারম্ভিক কাঁচামাল ক্রয় আছে 1,90,000, প্রত্যক্ষ মজুরি আছে 45,000, ওখানেও আমার প্রয়োজন হচ্ছে না এই মুহূর্তে। সমাপনী কাঁচামাল আছে, আবার সমাপনী তৈরি পণ্য আছে, তাহলে তৈরি পণ্যে আমরা যাব না, আমরা কাঁচামালে থাকবো। আমার প্রথম পার্টটা কাঁচামাল, তাহলে প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় যোগ পরিবহন বাদ সমাপনী, তাহলে এর মধ্যে আমার কাছে পরিবহন নাই। তাহলে দেখেন আমার কাছে প্রারম্ভিক কাঁচামাল আছে 1,10,000 টাকা, কাঁচামাল ক্রয় আছে 1,90,000 টাকা, যোগ করলাম 3 লাখ টাকা। পরবর্তীতে আমার কাছে পরিবহনের কিছু নাই, বাদ সমাপনী কাঁচামাল 75,000 টাকা, 2,25,000 টাকা। তাহলে বলেন এতটুক নিয়ে তো কোনো সমস্যা নাই, আমরা গতদিন শিখছিলাম। এরপরে আমার পার্ট কি, ব্যবহৃত কাঁচামাল। এই ব্যবহৃত কাঁচামাল যখন হয়ে গেছে, পরবর্তীতে প্রত্যক্ষ খরচ সমূহ আমাকে যোগ করলে আমার কি আসবে, মুখ্য ব্যয় আসবে, প্রত্যক্ষ খরচ। দেখেন তো এখানে প্রত্যক্ষ খরচের অংশ কি আছে, প্রত্যক্ষ মজুরি আছে শুধুমাত্র, আর কিছু নাই। তাহলে প্রত্যক্ষ মজুরি আছে কত টাকা? প্রত্যক্ষ মজুরি যদি বলতে চাই, প্রত্যক্ষ মজুরি আছে 45,000 টাকা। দেখেন প্রত্যক্ষ মজুরি আমার আছে 45,000 টাকা। তাহলে 45,000 টাকা যদি আমরা যোগ করি তাহলে আসছে কত আমাদের, 2,70,000 টাকা। এই 2,70,000 আমার কি, মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের পর আমার কারখানা উপরিব্যয় যোগ করতে হবে। তাহলে কারখানা উপরিব্যয়ের জন্য আমার এখানে কি কি আছে দেখেন তো। কারখানা রিলেটেড ব্যয় আছে আমার কাছে, মেশিনের অবস্থায় আছে, এটা কারখানার মধ্যে যায়। আর কারখানা উপরিব্যয় সরাসরি আছে। তাহলে কারখানা উপরিব্যয় আমার কাছে কত টাকা আছে, 35,000 টাকা। আর আছে আমার কাছে মেশিনের অবচয় 15,000 টাকা। তাহলে দেখেন এখানে আমরা পরবর্তীতে এসে যখন কারখানা ব্যয়ে গেলাম 35,000, 15,000, তাহলে ব্যয় সমূহ এই দুইটা যোগ করে দেখেন আমাদের কাছে এখানে আসছে 50,000 টাকা। তাহলে এই 50,000 টাকা আবার 2,70,000 সাথে যোগ হয়ে আমাদের কত আছে, 3,20,000 টাকা। তাহলে এই 3,20,000 টাকার নাম কি আমাদের, মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। কারখানা ব্যয় দেওয়ারও দরকার নেই, তাহলে মোট উৎপাদন ব্যয় পাইলাম আমরা। কিন্তু এই অঙ্কে দেখেন আমাদের ফরম্যাট অনুযায়ী আমি এখানে লিখে রাখছি, এখান থেকে সরাইনি। বলছে কি মোট উৎপাদন ব্যয়ের সাথে আমরা প্রারম্ভিক মজুত পণ্য চলতি কার্য আর সমাপনী মজুত পণ্য চলতি কার্য, একটা প্রারম্ভিকটা যোগ সমাপনীটা বাদ দেই। কিন্তু এই অঙ্কের মধ্যে আমার একটা প্রারম্ভিক তৈরি পণ্য দেওয়া আছে দেখেন, তৈরি পণ্য দেওয়া আছে, প্রারম্ভিক তৈরি পণ্য, আর একটা দেওয়া আছে কি সমাপনী তৈরি পণ্য। তাহলে যে তৈরি পণ্যটা আপনার কাছে আছে, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য হিসেবে নাই, তৈরি পণ্য আছে, তার মানে দেখা কিন্তু উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত। তাহলে আমরা এখানে লিখবো না, আমরা এই পার্টে যাব। তাহলে এই পার্টটা কিন্তু আমার মূলতই একই জিনিস যাই করি না কেন। তাহলে যদি আমার চলতি কার্য থাকে তাহলে চলতি কার্য প্রারম্ভিক যোগ সমাপনী বাদ। একইভাবে যদি চূড়ান্ত পণ্য থাকে প্রারম্ভিক যোগ সমাপনী বাদ। তাহলে এখানে আমার কিছুই লেখা নেই সাথে। তাই দেখেন আমি এখানে সরাসরি এখানে আবার বলা আছে কি যে প্রারম্ভিক তৈরি পণ্য, তৈরি পণ্য বলতে কি উৎপাদিত পণ্য। তাই আমি উৎপাদিত পণ্য হিসেবে প্রারম্ভিক মজুদ চূড়ান্ত পণ্যের 25,000 টাকা আমার কাছে দেখেন কি আছে, যোগ আছে। তার মানে আমার প্রথম প্রারম্ভিক যে মজুদ আছে, প্রারম্ভিক তৈরি পণ্য সেখানে ছিল 25,000, আর সমাপনী তৈরি পণ্য ছিল 50,000। তাহলে 25,000 যোগ করলাম, যোগ করে 3,45,000,
আর তারপরে সমাপনীটাকে বাদ দিলাম 50,000, তাহলে আসছে কত আমার? 3,95,000। তাহলে এই যে অংশটা আমার 3,95,000 টাকা আসছে। তাহলে এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, উৎপাদিত পণ্যর ব্যয় ওইখান থেকে আরেকটু বলবেন। আচ্ছা, উৎপাদিত পণ্যের ব্যয় আমার দেখেন, উৎপাদিত পণ্যকে দুই ভাবে চিন্তা করা হয়। কিভাবে চিন্তা করা হয়? প্রারম্ভিক মজুত পণ্য হিসেবে একটা, সমাপনী মজুত পণ্য হিসেবে একটা। চলতি কার্য অর্থাৎ আমার এই মুহূর্তে কাজ চলমান, কাজ চলমানের মধ্যে ধরেন আপনার কিছু কিছু কাজ শেষ হয়ে যায় না, মজুত থেকে যায়। তাহলে সেটা হচ্ছে যে কাজটা চলছে তার প্রারম্ভিক আর সমাপনী। কিন্তু আমার এই অঙ্কে দেখেন দেওয়া আছে প্রারম্ভিক তৈরি পণ্য। তার মানে আমার পণ্য কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? তার মানে এটা কি চূড়ান্ত হয়ে গেছে পণ্য? তাই আমরা এই যে দুইটা অংশ যদি চারটা থাকতো, চলতি কার্য আবার থাকতো কি চূড়ান্ত পণ্য, তাহলে চলতি কার্য থাকলে আমরা প্রারম্ভিক চলতি কার্য যোগ করতাম, সমাপনী চলতি কার্য বাদ দিতাম। আবার উৎপাদিত প্রারম্ভিক মজুদ যোগ করতাম, উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ বাদ দিতাম। তাহলে আমার কাছে একটা আছে, দুইটা তথ্য নাই। অর্থাৎ দুইটা বলতে দুই ধরনের তথ্য, চলতি কার্যের আর চূড়ান্ত পণ্যের। তাহলে আমার কাছে শুধুমাত্র চূড়ান্ত পণ্যের তথ্যটুকু আছে। আমি চূড়ান্ত কেন বুঝলাম? কারণ আমার বলছে কি প্রারম্ভিক তৈরি পণ্য, পণ্যটা তৈরি হয়ে গেছে, তার মানে কি চূড়ান্ত হয়ে গেছে, এই কারণ। ঠিক আছে। ভাইয়া, তাই যে হ্যাঁ, মোট উৎপাদন ব্যয়, হ্যাঁ। ওইখানে তো স্টার চিহ্ন দিছেন, ওটা নাই বলে তো ওটাও কি আমরা এভাবে রেখে দেবো? না, 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 আপনারা রাখবেন না, আমি তো এটা বোঝানোর জন্য, আমি এই দুটার পার্থক্যটা ও বোঝানোর জন্য আমরা আচ্ছা, রেখে দিয়েছি এখানে। মানে ওইটা মূলত আমরা খাতায় করবোই না, না, তাই? না, এটা করবেন না, এটা করবেন না, এটা লিখবেন না, এই পার্টটাই লিখবেন না, ঠিক আছে? এই যে অংশটুক, আচ্ছা, এই ঠিক এই আছে। অংশটুকু আপনি লিখবেনই না। এটা জাস্ট আমি আপনাদের অঙ্কটাকে বোঝানোর জন্য এভাবে রাখছি, দুইটার পার্থক্য। আচ্ছা। আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা এই যে 3,95,000 টাকা পর্যন্ত আমি পাইছিলাম, 3,95,000 টাকা আমার তাহলে কি হচ্ছে বিকৃত পণ্যের উৎপাদন ব্যয়, 3,95,000 টাকা। এই বিকৃত পণ্যের উৎপাদন ব্যয়ের পরবর্তীতে আমার কি হয়? প্রশাসনিক যোগ বিয়োগ করতে হয়, প্রশাসনিক যোগ করতে হয়। প্রশাসনিক খরচের মধ্যে যাই থাকুক না কেন, দেখেন প্রশাসনিক খরচের মধ্যে আমার এখানে কি কি আছে? বিক্রয় উপরিব্যয়, প্রশাসনিক খরচ আছে এখানে, বিক্রয় উপরিব্যয় আছে আর প্রশাসনিক খরচ আছে। তাহলে এটা বিক্রয় আর প্রশাসনের মধ্যে। তাহলে বিক্রয় আর প্রশাসনের মধ্যে দেখেন বিক্রয় উপরিব্যয় আমার কাছে আছে 40,000 টাকা, প্রশাসনিক উপরিব্যয় বা প্রশাসনিক খরচ আছে আমার কাছে 37,000 টাকা। তাহলে এই দুইটা যখন আমরা যোগ করছি কত তাহলে হচ্ছে 77,000 টাকা। এই 77,000 টাকা আমার আবার এই 3,95,000 টাকার সাথে যোগ হয়ে 4,72,000 টাকা আসছে। ঠিক আছে। তাহলে এটা কি আমার মোট ব্যয়। আমার কি আর কোনো অংশ ছিল এই অঙ্কের মধ্যে? দেখেন তো প্রত্যেকটা আইটেম আমার লেখা হয়ে গেছে না, যে কয়টা আইটেম ছিল? তাহলে এখন আমরা কি করব? তাহলে এখন আমাদের কাজ হবে, আমাদের মোট ব্যয় যখন বের হয়ে গেছে যোগ মুনাফা। তাহলে মুনাফা আমার কত পার্সেন্ট বলছে এখানে অঙ্কে? দেখেন তো 30% বলছে। তাহলে 30% মুনাফা যদি হয়, আমরা দেখেন এই যে মুনাফা 30% করছি, তাহলে 4,72,000 টাকার উপরে 30% করলে আসে কত? 1,41,600 টাকা। তাহলে সেটাকে যদি আমরা যোগ করি তাহলে আসছে 6,13,600 টাকা। এই 6,13,600 টাকা এটা আমার কি, এর নাম কি আছে দেওয়া? ভ্যাট। ভ্যাট আরোপযোগ্য মূল্য। ভ্যাট আরোপযোগ্য মূল্য, এই ভ্যাট আরোপযোগ্য মূল্যর সাথে আমরা কি করব? ভ্যাট যোগ করব। ভ্যাট কত পার্সেন্ট? 15%, বললেও 15%, না বললেও 15%। ঠিক আছে। তাহলে এই ভ্যাট আরোপযোগ্য মূল্য 15% হিসাব করে আমার কাছে আসলো কত? আহ আসলো হচ্ছে 92,040 টাকা। তাহলে এই যে 92,040 টাকা আমার কাছে চলে আসলো। তাহলে এই যে অংশটা, এই অংশটা তাহলে আমার কাছে 92,040 টাকার যে অংশটা, তাহলে এই অংশটা আমার কাছে দেখেন ভ্যাট যোগ্য মূল্য চলে আসছে। তাহলে ভ্যাট যোগ্য মূল্য যখন আসছে, আমরা যদি এটাকে যোগ করে দিই এই অংশের সাথে, 7,05,640 টাকা, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। দেখেন যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন। প্রশ্ন আছে? হুম। আচ্ছা, আমাকে সব সময় কিন্তু তাহলে এই জায়গা দেখেন, আপনাদেরকে আগের দিনও বলছিলাম, আপনারা কিন্তু এই অঙ্ক আসলে প্রত্যেক বছরই চেঞ্জ হয়, নিয়ম চেঞ্জ হয়, অঙ্ক চেঞ্জ হয় না, নিয়ম চেঞ্জ হয়। অর্থাৎ একটা সরকার যখন এক বছরের ট্যাক্সের হিসাব করে, তাদের হিসাব আভ্যন্তরীণ আমাদের যে বাজেট, ওই বাজেটের পরপরই প্রত্যেক বছর আমাদের এই অংশ
চেঞ্জ হতে পারে। দেখেন এই যে আপনাদেরকে আমি এখন করাচ্ছি, সাপোজ এই যে আগামী মাস হচ্ছে জুন মাস, জুলাই মাসে আমাদের নতুন বাজেট আসবে, জুলাই মাসে যদি আবার এই পরিবর্তন করে, তাহলে আমাদের আবার পরিবর্তিত নিয়ম শিখতে হবে। কিন্তু এই অঙ্কের উপরে খুব একটা পরিবর্তন হয় না। এটা আপনার শুধুমাত্র ভ্যাট যেভাবে আছে এভাবে থাকে, এখানে খুব একটা পরিবর্তন হয় না। কিন্তু এর পরিপ্রেক্ষিতে অন্য যে অঙ্কগুলো আছে, এই যে ভাড়া হতে হয়, কৃষি হতে হয়, এই যে অঙ্কগুলো আছে, অন্যান্য উৎস খাতে হয়, এই অংশগুলো সব বিভিন্নভাবে পরিবর্তন হয় প্রত্যেক বছর, অর্থ বছরে। গত বছর দুইবার হয়েছে, অর্থাৎ গত বছর না, সরি, চলতি বছর আর গত বছরের এই যে অর্থ বছর চলছে, দুইবার হয়েছে। আচ্ছা, তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে? পরের অংশে যদি যাই, মূসক। দেখেন মূল্য সংযোজন কর মূসক যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে মূসকের শর্ত কি ছিল? বিক্রয় মূল্যের উপরে ভ্যাট আমার যেটা আছে, সেটা দেখেন আমার কাছে সরাসরি বের হয়, কিন্তু এটা আমাকে দেখাই দিতে হয়। দেখেন এটাও কিন্তু আমার এখানে ছিল, দেখেন এটা আমি এখানেও বের করে দেখাইছি। তাহলে এটা কিভাবে আসছিল? আমার যে মোট খরচ ছিল 7,05,640 টাকা, এর সাথে 15%, তাই 15% ভাগ 115%, বের করে নিয়ে আমার আসছে কত? 92,040 টাকা। এটা ছিল আমার বিক্রয় মূল্যের উপরে ভ্যাট। এই বিক্রয় মূল্যের উপরে ভ্যাটের থেকে আমাকে সবসময় বাদ দিতে হবে কি, কাঁচামাল যখন আমি কিনছিলাম সেই কাঁচামাল ক্রয়ের সাথে আমি ভ্যাট দিয়ে দিছিলাম, ওই ভ্যাটটুকু আমাকে বাদ দিতে হবে। তাহলে আমার দেখেন এখানে ব্যবহৃত কাঁচামালের অংশ, তাহলে ব্যবহৃত কাঁচামাল আমার কাছে কয় টাকা ছিল? আমরা একটু যদি দেখে নিই, ব্যবহৃত কাঁচামাল দেখেন, এই যে ব্যবহৃত কাঁচামাল ছিল কত? 2,25,000 টাকা। তাহলে এই 2,25,000 টাকার মধ্যে আমার যে ভ্যাট আছে, সেটাও আমাকে বের করে বাদ দিয়ে দেখাতে হবে। তাই দেখেন এখানে এই যে ব্যবহৃত কাঁচামালের ভ্যাট, তাহলে 2,25,000 গুণ 15 ভাগ 115। অর্থাৎ মনে রাখবেন, যে অংশের মধ্যে আপনার ধরে নেন 100 টাকা ইন্টারেস্ট নিছিলেন, সরি 100 টাকার বিনিয়োগ করছেন কোথাও 10% সুদে, তাহলে 1 বছর পর কত টাকা হচ্ছে? 110 টাকা। তাহলে ওই পার্সেন্টেজটা যখন আপনি সুদের টাকা হিসাব করছিলেন, তখন আপনি পার্সেন্টেজ দিচ্ছিলেন। আর যখন ওই সুদের টাকা সহ, অর্থাৎ লাভ এবং আসল, এই সুদ এবং আসল একসাথে আছে, ওর মধ্যে থেকে যদি আপনি আসল বা সুদ পৃথক করতে চান, তাহলে সবসময় শর্ত এটা, 110-এর সাথে যদি আপনি গুণ 10 ভাগ 110 দেন, তাহলে ওই পার্সেন্টটা বেরোয় আসবে। এই কারণে দেখেন আমার এই টাকাটার ভিতরে ভ্যাট লুকায়িত, এই টাকাটার ভিতরে ভ্যাট ইনক্লুডেড, এই দুইটার ভিতরেই, এই দুইটার ভিতরে কিন্তু ভ্যাট আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভ্যাট আছে। এই টাকার মধ্যেও আছে, এই টাকার মধ্যেও আছে। আপনি যখন একটা বাজার থেকে কলম কিনছেন 5 টাকা দিয়ে, ওর মধ্যেও ভ্যাট আছে 15%। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম প্রদেয় মূল্য সংযোজন কর বা মূসক। তাহলে এর পরের অঙ্কটাতে যাচ্ছি। প্রশ্ন আছে কোনো? না ভাইয়া। আচ্ছা, পরের অঙ্কে যাচ্ছি, দেখেন কি করলাম আর একটা। 3 নাম্বার অঙ্ক। আচ্ছা, 3 নাম্বার অঙ্কটা দেখেন তো, দেখেন তো এখানে পরিবর্তন কোন জায়গায় আছে, পড়েন, নিজেরা পড়েন প্রত্যেকে, দেখেন 3 নাম্বার অঙ্কটা পরিবর্তন কোথায় আছে আমাকে বলেন। ভাইয়া নিচে বিক্রয়ের উপর 25% আমি মুনাফা যোগ করতে বলছি। হ্যাঁ, তার মানে অঙ্ক সিস্টেম একই না আগের অঙ্কটার মতো, জি ভাইয়া। কিন্তু লাস্ট এসে পরিবর্তন হয়েছে, বলছে যে কোম্পানি মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপর 25% হারে মুনাফা যোগ করে, তাহলে বিক্রয়ের উপর, বিক্রয় মূল্যের উপর। তাহলে এটা যদি করতে হয়, তাহলে এখন আমার ওই সূত্রটা ওই জায়গায় চেঞ্জ করতে হবে। দেখেন সেই অঙ্কটা এখানে করে দেওয়া আছে, আমার ওই অঙ্কটা দেওয়া আছে, আমরা অঙ্কটা একটু দেখি। তাহলে আমাদের এখানে কি কি আছে বলছে কি, যে প্রারম্ভিক কাঁচামাল দেওয়া আছে 2 লাখ টাকা, প্রারম্ভিক তৈরি পণ্য দেওয়া আছে আমার কাছে 50,000 টাকা, কাঁচামাল কুড়ায় দেওয়া আছে 4 লাখ টাকা, প্রত্যক্ষ মজুরি 90,000 টাকা, কারখানা উপরিব্যয় দেওয়া আছে 60,000 টাকা। 90,000, 90,000 না 60,000? একটা, দুইটা, তিনটা, চারটা, 90,000। কারখানা উপরিব্যয় দেওয়া আছে 60,000, কলকবজার অপচয় দেওয়া আছে 40,000, ক্রয় খরচ দেওয়া আছে, সরি বিক্রয় খরচ দেওয়া আছে 83,000, প্রশাসনিক খরচ দেওয়া আছে 77,000, সমাপনী মজুদ
এই কাঁচামাল দেওয়া আছে 1,50,000, আর সমাপনী তৈরি পণ্য দেওয়া আছে 1 লাখ টাকা। বলছে কোম্পানি মোট ব্যয়ের সাথে 25% হারে মুনাফা যোগ করে আর বিক্রয় মূল্যের উপর মূল্য নির্ধারণ করে, তার উপর বিক্রয় মূল্য নির্ধারণ করে, আর মূল্য সংযোজন কর দেওয়া আছে আমার 15%। মূসক নির্ণয় করতে হবে। দেখেন, তাহলে আমরা এই যে অঙ্কটা করছিলাম এটা হচ্ছে সিগমা কোম্পানি লিমিটেড, সরি সিগমা লিমিটেড লিমিটেড এর মূল্য সংযোজন কর নির্ণয় বিবরণী 2025 সালের 30 জন সমাপ্ত বছরের জন্য। এখানে বিক্রয় মূল্য নির্ধারণ বিবরণীও লিখতে পারেন বা মোট খরচ বিবরণীও লিখতে পারেন। তাহলে প্রারম্ভিক কাঁচামাল দেওয়া আছে 2 লাখ টাকা, আমাদের যেটা দেওয়া ছিল যোগ কাঁচামাল ক্রয় দেওয়া ছিল 4 লাখ টাকা, সেখান থেকে আমরা যোগ করলে আসছে 6 লাখ টাকা। এরপরে সেখান থেকে সমাপনী বাদ দিলাম 1,50,000 টাকা। তাহলে ক্যালকুলেশন ব্যবহৃত কাঁচামাল আসলো আমার 4,50,000 টাকা। এই ব্যবহৃত কাঁচামালের পর আমরা জানি আমার প্রত্যক্ষ খরচ সমূহ যোগ করলে আমাদের হবে কি, মুখ্য ব্যয়। তাহলে প্রত্যক্ষ খরচ সমূহ আমার আছে, প্রত্যক্ষ খরচ একটাই আছে 90,000 টাকা। তাহলে সেই 90,000 টাকা আমরা যোগ করলাম, যোগ করলে 5,40,000 টাকা, এটা আমাদের মুখ্য ব্যয়। এইবার এই মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরিব্যয় যোগ করব। কারখানা উপরিব্যয় দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কারখানা উপরিব্যয় সরাসরি দেওয়া আছে, আর একটা আছে কলকজ্জার অবচয়। তাহলে সেখানে দুইটা জিনিস আছে আমার কত টাকা করে, একটা 60,000, একটা 40,000, তাহলে এই 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা আমাদের আসছে কি, মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় সব মিলে মোট উৎপাদন ব্যয়। কারখানা ব্যয় বলার থেকে মোট উৎপাদন ব্যয় বলা ভালো। মোট উৎপাদন ব্যয় আসলো কত টাকা, তাহলে আমার 6,40,000 টাকা। দেখেন, এখানেও কিন্তু আমি ওই আগের ফরম্যাটটাকে রেখে দিয়েছি এই জায়গাটা। তাহলে এই জায়গাও আপনার দেখেন তো গত অঙ্কের মতো এই অঙ্কেও ঠিক সেম সিস্টেমে দেওয়া আছে অঙ্কটা, অর্থাৎ সেম অঙ্ক। তাহলে আমার বলছে কি, এখানেও আমরা দেখেন ওই পরের অংশে নিয়ে গেছি উৎপাদিত পণ্যের ব্যয়কে যোগ উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত চূড়ান্ত পণ্য হিসেবে 50,000 টাকা, তাহলে 6,90,000 বাদ উৎপাদিত পণ্যের সমাপনী মজুত চূড়ান্ত পণ্য হিসেবে 1 লাখ টাকা, তাহলে 5,00,000, 6,90,000, 1 লাখ বাদ 5,90,000 টাকা। এ পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা না। পরবর্তীতে এসে আমাদের যোগ বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয়, সেখানে আমাদের আছে 83,000 টাকা বিক্রয় উপরিব্যয়ে আছে, আর প্রশাসনিক খরচে আছে 77,000 টাকা। তাহলে এই অংশটা আমরা যখন যোগ করছি তখন আসছে 1,60,000 টাকা। এই 1,60,000 টাকা তাহলে যোগ করলে আমার আসছে কত, 7,50,000 টাকা। এই 7,50,000 টাকা তাহলে আমার কি, মোট ব্যয়। এই মোট ব্যয়কে এখন আমরা কি করতে পারি, মোট ব্যয়কে এখন আমরা যোগ করব মুনাফার সাথে। তাহলে মুনাফা আমার কয় পার্সেন্ট বলছিল, এইখানে দেখছেন সেই হিসাবটা করা আছে। আপনার কিন্তু এই অঙ্কের আমার এই অঙ্কটা কিন্তু দেখানোর উদ্দেশ্য একটাই, এই জায়গাটা বোঝানো। দেখেন তো এই জায়গাটা সমস্যা আছে কিনা। আমরা যে সূত্র বলছিলাম সেই সূত্র অনুযায়ী কি আসছে। আমাদের কি ছিল, মোট যে খরচ, টোটাল কস্ট, তার সাথে আমরা পার্সেন্টেজটা গুণ করব। যে পার্সেন্টেজ ছিল আমরা পার্সেন্টেজটাকে গুণ করব। আর পরবর্তীতে এসে আমরা কি করব, সেখানে আমরা এসে যে 100%, সেই 100 থেকে আমরা যে পার্সেন্টেজটা আমাদের বলছে সেই পার্সেন্টেজটা আমরা বাদ দিব। দেখেন তো, তাহলে তো আমাদের এই অঙ্কে কয় পার্সেন্ট বলছিল, 25%। তাই দেখেন, 7,50,000 গুণ 25 ভাগ 100 মাইনাস 25, তাহলে 75। হিসাবটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন আমার ক্যালকুলেশন করলে আসছে কত, 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার পরবর্তীতে আমরা ভ্যাট আরোপযোগ্য মূল্য তৈরি করলাম। তাহলে 1,00,000 কত টাকা, 50,000 টাকা। তাহলে 1,50,000 টাকা যেটা ভ্যাট আরোপযোগ্য মূল্য, এর সাথে আমি ভ্যাট যোগ করলাম। তাহলে ভ্যাট যোগ করলে আমাদের কাছে কত টাকা আসছে, এই যে আমার কাছে 10 লাখ, সরি কি করবো কি বললাম, ভুল বলছি। এই 2.5 লাখ টাকা, এটা হিসাব করে আসছে 2.5 লাখ টাকা। এই 2.5 লাখ টাকা তাহলে আমার ক্যালকুলেশন আসছে 10 লাখ। এই 10 লাখের সাথে আমার এই 10 লাখ হচ্ছে তাহলে কি ভ্যাট আরোপযোগ্য মূল্য। এই ভ্যাট আরোপযোগ্য মূল্যের সাথে আমি ভ্যাট যোগ করলাম, 10 লাখের 15%, 1,50,000। এই 1,50,000 টাকা তাহলে আমাদেরকে ভ্যাট আরোপযোগ্য এই ভ্যাট, তাহলে 10 লাখের সাথে 1,50,000 যোগ করলে আসলো 11,50,000 টাকা। তাহলে এই 11,50,000 টাকা আমার কি, বিক্রয় মূল্য। ঠিক আছে। পরবর্তীতে আমাদের কি, মূসক নির্ণয় করতে হবে। দেখেন, তাহলে মূসক নির্ণয় করতে হবে, মূল্য সংযোজন কর বা মূসক নির্ণয় করতে হবে। তাহলে বিবরণ
বিক্রয় মূল্যের উপরে ভ্যাট, তাহলে 1,15,000, 11,50,000 টাকা ছিল, তার সাথে 15%, তাহলে 11,50,000 গুণ 15 ভাগ 115 আসছে 1,50,000 টাকা। আর বাদ ব্যবহৃত কাঁচামালের ভ্যাট, তাহলে ব্যবহৃত কাঁচামাল দেখেন আমার 4,50,000 টাকা ছিল, আমরা একটু দেখে আসি তারপরেও। এই যে দেখেন 4,50,000 আছে, তাহলে এই যে 4,50,000 টাকা আছে ব্যবহৃত কাঁচামাল, তাহলে ব্যবহৃত কাঁচামাল 4,50,000 টাকার উপরে আমি 15% ভ্যাট আছে সেই ভ্যাটটাকে আমি বাদ দিব। 4,50,000 গুণ 15 ভাগ 115, তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করলে আসছে কত? 58,696 টাকা। তাহলে প্রদেয় মূল্য সংযোজন কর 91,304 টাকা। ঠিক আছে, তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে চেঞ্জ হলো, আমাদের দুইটা নিয়মই কিন্তু তাহলে শেখা হয়ে গেল। আমাদের যে সহজ টাইপস যে অঙ্ক তিনটা ছিল, এই তিনটা অঙ্ক মোটামুটি তুলনামূলকভাবে সহজ, কারণ এর মধ্যে আসলে কোনো পেঁচানো কিছু নাই, সহজ সরল ভাবে ছিল। তাহলে সেখান থেকে আমরা মোটামুটি তিনটা অঙ্ক শিখলাম। আপনারা কি শিখতে পারলেন? আমি তো শেখানোর চেষ্টা করলাম, আপনারা কি শিখতে পারলেন অঙ্ক অঙ্ক তিনটা? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ঠিক আছে। এই যে আপনাদের তিনটা সাবজেক্টে মোটামুটি ক্লাস হচ্ছে, আমি ক্লাস নিচ্ছি, আর একজন মাসুদ ভাইও ক্লাস নিচ্ছে। মোটামুটি ক্লাস নিয়ে কোনো ইয়ে আছে যে পরামর্শ, অভিযোগ বলবো না, পরামর্শ, ওই অভিযোগটাই পরামর্শ হয়ে যাবে। কোনো অভিযোগ পরামর্শ আছে? রেকর্ডিং পাচ্ছেন ঠিক মতো আপনারা? ভাই ক্লাস নিয়ে কোনো অভিযোগ নেই, কোনো পরামর্শ নেই, শুধু রেকর্ডিংটা রেকর্ডিং যদি এ অভিযোগ? রেগুলার দেওয়া হয় তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার জি বলেন। ভাই, অনেকে অনেকে লাইভ ক্লাস করতে পারে না, যদি আচ্ছা রেগুলার রেকর্ডিংটা দেওয়া হয় তাহলে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, এই যে সমস্যা দুই নেই। তিন দিন গ্যাপ করে দেওয়া হয়, তারপরে একবারে অনেকগুলো ক্লাস জমা হয়ে যায়, এক ওগুলো কাজ আর দেখা করবেন, হয় না। বিষয়টা কি, ধরেন ক্লাস হলো আজকে, ঠিক আছে, আজকে না বললেও কালকে সকালে অবশ্যই নক করবেন যে ভাই রেকর্ডিংটা দেন, যদি না দেয়। আর আমার রেকর্ডিংটা আমার ওই প্লে লিস্টের মধ্যেই গেলে পাবেন। হ্যাঁ, আমার রেকর্ডিং এখানে কিছু আচ্ছা মানে এ করার দরকার নেই অন্য কোথাও। ওই প্লে লিস্টে গেলেই দেখবেন আপনার ক্লাস একটা একটা করে বাড়তে থাকবে। ঠিক আছে, যেমন কালকে বলার সাথে সাথে আমি আপনাদের দিয়ে দিছিলাম স্ট্যাটিস্টিক্স এরটা। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত। আমি কোনো এইচডব্লিউ দিলাম না, এই তিনটা অঙ্কই দেখবেন ভালোভাবে, হ্যাঁ? জি ভাইয়া। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে।